ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। আগামী ডিসেম্বর মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আর আজ সোমবার নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীর বিভাগকে অন্তর্ভুক্ত করা, ইভিএম বাতিল, নির্বাচনে কোনো অনিয়ম হলে পুরো আসনে নির্বাচন বাতিল এবং একক প্রার্থী থাকলে সে আসনে না ভোট সহ একগুচ্ছ সংশোধন এনে গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন প্রশ্নে সরকার এবং ইসির নানা কার্যক্রম গুছিয়ে নিতে শুরু করলেও এক জরিপ বলছে আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নে সিদ্ধান্তহীন মানুষের সংখ্যা বেড়েছে। সোমবার প্রকাশিত ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ও ভয়েস ফর রিফর্মের এক যৌথ জরিপে উঠে এসেছে, গত বছরের অক্টোবরে যেখানে 38% মানুষ বলেছিলেন তারা কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত নেননি, 8 মাস পর এখন সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 48.50%। একই সঙ্গে জনপ্রিয়তা কমেছে অন্তর্বর্তী সরকার, বিএনপি এবং জামায়াতের। জরিপ মতে 2024 সালের অগাস্টে সরকারকে সমর্থন করেছিল 75% মানুষ, এখন সেটা চলতি বছরের জুলাইয়ে এসে ঠেকেছে 63%। আর 2024 সালের অক্টোবরে বিএনপিকে ভোট দেওয়ার কথা বলেছিল 16.3% মানুষ। 2025-এর জুলাইয়ে তা কমে দাঁড়ায় 12%। জামায়াতের সমর্থনও কমে 11.3% থেকে 10.4% নেমেছে। এছাড়া জাতীয় পার্টি এবং অন্যান্য দলের জনপ্রিয়তা কমলেও উল্টো দিকে জাতীয় নাগরিক পার্টির সমর্থন 2% থেকে বেড়ে 2.8% উন্নীত হয়েছে। ইসির আর প্রিয় সংশোধন ও নির্বাচনী এই জরিপকে কিভাবে দেখছে রাজনৈতিক দলগুলো, এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই, জনাব মুজিবুর রহমান মঞ্জু। কে কাকে ভোট দেবেন এই প্রশ্নে এক ধরনের সিদ্ধান্তহীনতা দেখতে পাচ্ছি আমরা, এবং সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 48.50%। ঠিক যেই দিনটাতে আসলে ইসি নানান রকম সিদ্ধান্ত নিচ্ছেন নির্বাচনকে ঘিরে, অর্থাৎ নির্বাচনী ট্রেনে আসলে আমাদের যাত্রা শুরু হয়েছে সেটি বলাই চলে, সেই সময়টাতে এই যে সিদ্ধান্তহীনদের সংখ্যা বাড়লো সেটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ তন্নি, মিল্লাত ভাই আছেন এবং দর্শকবৃন্দকে শুভেচ্ছা। আমাদের দেশে ফ্লোটিং ভোটার কিন্তু এরকমই থাকে, প্রায় 40% আমরা যদি দেখি আর কি। মনে করা হয় যে বিএনপি 30+, আওয়ামী লীগ 30+, ওই ফ্লোটিং ভোটারটা এরকম 30-40-এর মাঝামাঝি থাকে। বিএনপিও 30 থেকে 40, আওয়ামী লীগও 30 থেকে 40, আর অন্যান্যরা মিলে আরও। তো এরকম একটা পরিসংখ্যান আগেও ছিল। এমনিতে আমরা যখন জরিপ করতে যাই তখন কিন্তু অনেকে সে কাকে ভোট দিবে এটা সরাসরি বলতে চায় না, কারণ সে মনে করে যে এটা আমার একটা গোপনীয়তার বিষয়, আমি কেন সেটা প্রকাশ করব। এই জন্য এই ধরনের জরিপগুলো কাছাকাছি আপনি ধরতে পারেন। কিন্তু এই জরিপের যে কথাটা আমার খুব পছন্দ হয়েছে, যেটা আমি নিজেও বহু টকশোতে বলেছি, যে এমন একটা সময় আমরা পার করছি যেখানে সবারই জনপ্রিয়তা কমছে। আপনি দেখেন বিএনপি, আওয়ামী লীগ আমলে বিএনপি একটা মানে নির্যাতিত দল হিসেবে বিএনপির প্রতি যে সিম্প্যাথি যে পরিমাণ ছিল সেটা কিন্তু আমরা দেখলাম এই পট পরিবর্তনের পরে নানা কারণে বিএনপির গ্রহণযোগ্যতা বা তার সাপোর্ট কিছুটা কমার আমরা লক্ষণ দেখতে পাচ্ছি। আমাদের কাছে কোনো জরিপ নেই, কিন্তু আমরা মনে করেছি। অ্যাজ ওয়েল এজ ধরেন জামাতের প্রতিও মানুষের একটা সিম্প্যাথি ছিল, সেখানেও আমরা দেখছি যে এখন যখন জামাত বড় বড় সমাবেশ করছে, জামাত যখন খুব উত্তেজনাপূর্ণ স্লোগান দিচ্ছে, তখন দেখা যাচ্ছে মানুষ আবার তাদের প্রতি কিছুটা তাদের প্রতি সিম্প্যাথি কমে যাচ্ছে। তো এই জরিপটাকে আমি মনে করি যে মোটামুটি গ্রহণযোগ্য, কারণ আমার ব্যক্তি চিন্তার সাথেও কিছুটা মিলে যাচ্ছে এই জরিপের ফলাফলটা। এখানে যে জায়গাটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে সবার প্রতি গ্রহণযোগ্যতা কমে যাওয়া, এবং দেখেন সরকারের প্রতিও কিন্তু মানুষের আস্থা কিছুটা কমে গেছে। এখন কথা হচ্ছে এই আস্থাটা কমে কার জন্য বেড়েছে? আপনি যদি দেখেন এখন আওয়ামী লীগের ব্যাপারে কারো কোনো সিম্প্যাথি বেড়েছে কিনা, দেখবেন যে খুব বেশি না, হয়তো রনি ভাইদের মতো 2-1 বাড়তে পারে, কিন্তু অন্যদের আপনি দেখবেন যে সেরকম সিম্প্যাথি কিন্তু খুব বেশি বাড়ে নাই। এবং রনি ভাইদেরও যারা অন্য কারণে কিছুটা দেখা যাবে যে আওয়ামী লীগের প্রতি, ওনারাও কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন বা নির্যাতনের ব্যাপারে অত্যন্ত কঠোর, যে আওয়ামী লীগের একটা শাস্তি হওয়া দরকার। ফলে এইটা কিন্তু একটা খারাপ লক্ষণ, যে আমাদের সাধারণত কি হয় যে কারো যদি বাড়ে অন্যের নিশ্চয় কমবে, এটাই তো হয়। এখানে দেখা যাচ্ছে প্রত্যেক সূচকের কমছে। এটা আমার কাছে মনে হয় একটা হতাশার লক্ষণ মানুষের মধ্যে,
যে মানুষ কাউকেই বন্ধু মনে করছে না বা কারো প্রতি মানুষ আস্থা রাখতে পারছে না, এটা কিন্তু আশা করি এটা আমাদের জন্য। তার মানে এই বিগত এক বছরে, অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরে আসলে যে জায়গাটিতে রাজনৈতিক দলগুলোরও পৌঁছে যাবার কথা ছিল সেখানেও তারা পৌঁছাতে পারেনি, সেই ঐক্য সেই আস্থার জায়গাতে তারা ফিরে আসতে পারলো না। না, এই যে রাজনৈতিক দলগুলো যে একে অপরের কাঁধা ছোড়াছুড়ি করছে, কিছুদিন আগেও যারা একসাথে বন্ধুত্ব করে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, একে একে কাঁধে কাঁধ মিলিয়ে জেলখানায় ছিল, তারা যখন একে অপরকে এখন তুচ্ছতাচ্ছিল্য করছে, বা নতুন করে তো কারো কোনো দোষ মানে তৈরি হয়নি, যেগুলো নিয়ে খুব খুনসুটি হচ্ছে, মানে কথা কাটাকাটি হচ্ছে, এগুলো তো সব পুরনো বিষয় নিয়ে। সেজন্য রাজনীতিবিদদের এই আচরণে কিছুটা মানুষের মধ্যে খটকা তৈরি হচ্ছে। ইভেন আপনি দেখেন, এই যে যাদের প্রতি একটা নতুন আস্থা ছিল, যে নতুন রাজনীতির কথা বলেছে, তারাও যখন একই বিতর্কে জড়িয়ে পড়েছে, তারাও যখন একই রকমের স্লোগান পাল্টা স্লোগানের রাজনীতি করছে, আমার কাছে মনে হয়েছে যে এটা মানুষের পছন্দ হচ্ছে না। মানুষ চেয়েছিল যে এত কিছুর পর একটা চেঞ্জ দেখতে পাবে। সেই পরিবর্তনটা তার মানে হয়তো এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে না। গোলাম মাল্লা রানী, আপনাকে স্বাগত জানাচ্ছি রাজকাহনে। কে কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্তহীনতায় যখন আসলে বাংলাদেশে প্রায় অর্ধেক মানুষ, অর্থাৎ 48.50% লোক ভুগছেন, সেই সময়টাতেই কিন্তু আমরা নির্বাচনের তোড়জোড় দেখতে পাচ্ছি। এবং একই সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন বর্তমানে আসলে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে তার মধ্যেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। সুষ্ঠু নির্বাচন ধরে নিলাম হয়তো এখনকার এই আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্ভব, কিন্তু যারা আসলে ভোটার তারাই যদি ভোট দিতে না চান, তাদের যে অনাগ্রহ আমরা দেখছি, সেখানে আসলে ভোট কতখানি অংশগ্রহণমূলক হবে? এটা আসলে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং নির্বাচনের মাঠটি এটা ভোটের জন্য তারা কতটা উত্তেজনাপূর্ণ, কতটা আনন্দদায়ক এবং যাকে বলা হয় অংশগ্রহণমূলক করতে পারবে তার উপর নির্ভর করবে। যেটা মঞ্জু ভাই বললেন কিছুক্ষণ আগে, যে এখন যে রাজনৈতিক দলগুলো পারস্পরিক যে বিষোদ্গার করছে, এখানে তো রাজনীতির ময়দানে আওয়ামী লীগ নেই এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন আমরা ধরেই নিয়েছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং সেই নির্বাচন এখন প্রধান স্টেক হোল্ডার বিএনপি, দ্বিতীয় স্টেক হোল্ডার এখানে জামাত। এবং এ দুটো রাজনৈতিক দলের মধ্যে যদি একটা সমঝোতামূলক প্রতিযোগিতা হয় সত্যিকার অর্থে শত্রুতার পরিবর্তে, এবং ইনক্লুসিভ করার জন্য মঞ্জু ভাইদের মতো যারা অন্যান্য রাজনৈতিক দল দীর্ঘদিন যাবৎ কষ্ট করছে, আসলে এই যে একটা বিপ্লব হলো, সেখানে যে যার অবস্থান থেকে কিন্তু কষ্ট করেছে, সীমাহীন কষ্ট করেছে। এটা মানে অনেকটা রূপকথার গল্পের মতো, এটা বললে এখন হয়তো অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু আমি মনে করি প্রতিটা মানুষই কষ্ট করেছে। এখন বড় যারা রাজনৈতিক দল, এই সময়টা তাদের মধ্যে যে প্রতিযোগিতা দেখা যাচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে, সেটা হলো ক্রেডিট কার, মাস্টার মাইন্ড কে, এবং আগামীতে এককভাবে ক্ষমতা গ্রহণ করবে কারা, আর দ্বিতীয়ত ক্ষমতা গ্রহণ করার পরে কে কাকে কতটা প্যাদানি দিতে পারবে, কে কতটা শান্টিং দিতে পারবে, প্রতিশোধ কীভাবে নিতে পারবে। এই যে তাদের মানে একে অপরের বিরুদ্ধে কথা বলতে গেলে চোখ দুটো গোল গোল হয়ে যাচ্ছে, রাগে তাদের চোয়াল শক্ত হয়ে যাচ্ছে, মানে কী বলবো, মানে এমনভাবে হা করছে যে প্রতিপক্ষকে পারলে এখনই খামচি দিয়ে একদম শেষ করে দেব। এই জিনিসটা জনগণ ভয় পাচ্ছে। জনগণ ভয় পাচ্ছে। আজকে আমি দেখলাম যে জামাত নেতা ডক্টর মাসুদ তিনি বক্তব্য দিচ্ছিলেন বিএনপির উপলক্ষ কেন্দ্র করে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অবস্থা তৈরি হয়েছে, তা এগুলো দেখলে যারা শান্তিপ্রিয় জনগণ, আর এখানে যারা জরিপ করেছে, এরা কিন্তু সত্যিকারতে আমাদের যে রুট লেভেলে যারা ভোট দিতে আসেন এবং আনন্দ উৎসাহ করেন, কিন্তু অবাক করার ব্যাপার হলো যে এখানে তারা যে অবচয়ন পদ্ধতিতে কোন শ্রেণী পেশার মানুষদেরকে অন্তর্ভুক্ত করেছেন, এর মধ্যে মুটে আছে কয়জন, কৃষক আছে কতজন, তারপরে শেষে সেখানে কর্মকর্তা আছে কতজন, এই জিনিসগুলো আমি দেখি নাই যে জরিপে ওইভাবে স্পষ্ট আসছে। ফলে আমাদের দেখা গেল যে কিছু মানুষ আছে জরিপের সামনে কথা বলার দরকার তাই তারা কথা বলছে, কিন্তু এরা আসলে ভোট কেন্দ্রে যায় না। বাস্তবতা হলো আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা আছেন তারা প্রচণ্ড স্বার্থপর, একেবারে শতভাগ নিশ্চিত না হলে তারা ভোট কেন্দ্রে যাবে না। ওখানে গিয়ে যদি দেখে যে কোনো মতে টিয়ারশিলের ঝাঁজ আসবে, একটু দৌড়ানি খাওয়ার একটা সম্ভাবনা আছে, চট থাপ্পড় খাওয়ার সম্ভাবনা আছে, যাবে না। সেই সম্ভাবনা এবারে নির্বাচনে দেখছেন? এটা আরও বেশি, অতীতের যে কোনো সময়ের চেয়ে এটা বেশি হবে। কারণ এখানে মূলত হলো যে অতীতে যেমন দেখা গেল ত্রিপক্ষীয়, চতুর্পক্ষীয়, পঞ্চম পক্ষীয় একটা প্রতিযোগিতা থাকে, এটা এখন দুটো পক্ষ চলে আসছে, বিএনপি এবং জামাত। কিন্তু আবার একই সময় মুজিবুর রহমান মঞ্জু একটা কথা বলছিলেন যে যেভাবে আসলে জনগণের রাজনৈতিক দলগুলোর প্রতি জনপ্রিয়তা বা সরকারের প্রতি জনপ্রিয়তা কমছে, কোনো একটি দলের প্রতি সিম্প্যাথিও কি তাহলে বাড়ছে? মানে এখন আসলে ওটা মূল্য ব্যাপার নয়, ইলেকশনে
যেটা আমরা এখন ধরে নিয়েছি এবং সবাই এটা জানে, ওপেন সিক্রেট, এবং মুখে মুখে বলা বলি করছে যে আগামীতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এর বিকল্প কেউ বলতেছে না জামাতের আমির প্রধানমন্ত্রী হবেন, সব মুখে একই কথা, এটা জানা রেজাল্ট। বিএনপি সিট পাবে 280টা 70টা, তারা যদি দয়া করে 2-4টা ছাড়তেও পারে, যদি বলেন আমি একটাও ছাড়বো না, বিএনপিকে চ্যালেঞ্জ জানানোর মতো ওই মানে 4-5টা খুব টেকনিক্যাল জায়গা আছে নির্বাচন, সেটা জামাতের হাতে এই মুহূর্তে আছে, 4 থেকে 5টি যেখানে তারা শক্তি প্রদর্শন করতে পারে। এর বাইরে বিএনপিকে চ্যালেঞ্জ জানানোর শক্তি কারণে, তাহলে ধরুন নেন 280 থেকে 290টি সিট একদম কনক্রিট। অ্যান্ড বিএনপি যদি বলে যে না আমি এত সিট নেব না, আমার ভালো লাগে না, আমি এটা কমাই দিলাম, আমি এখন 190টা সিট নেব, বাকিটা আমি মঞ্জুর সাহেবদেরকে দেবো, ভিপি নুরুকে দেবো, তারপর শেষে আবদুল্লাহ রহমান পার্থক্য দেবো, সবাইকে দেবো। সমঝোতার ভিত্তিতে সমঝোতা আমার দয়া, এটা সমঝোতা, তার তো সমঝোতার দরকার নেই। এখন সে কেন সমঝোতা করবে? সে তো সবচেয়ে একটা ঐতিহাসিক একটা জায়গাতে আছে। আপনি বুঝতে পারেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, এখন আমরা প্রধানমন্ত্রীর নাম 100% বলে দিতে পারতেছি, একদম তারেক রহমান ভার্সেস জামাতের আমির, দুজন তো, সেখানে 1%, হ্যাঁ যেখানে নিশ্চয়তা 100% রেকর্ড হয়ে গেছে। আপনি দেখেন যদি এখন ভোট দেন বা লোকজনের কাছে জিজ্ঞেস করেন, এই শহরের সবচেয়ে বদ্ধ উন্মাদ গত 1 মাস যাব সে কাপড় পরেনি, আপনি তার কাছে জিজ্ঞাসা করেন যে নির্বাচনের প্রধানমন্ত্রী কে হবে, সে বলবে তারেক রহমান হবে, কেউ জামাতের আমির কথা বলবে না। মুহিদুজ্জামান মিল্লাত, যেই আসলে নিশ্চয়তার কথা আমরা শুনতে পাচ্ছি, গোলাম মাওলা রানী যে অভিযোগগুলো করলেন, বা অভিযোগ করিনি তো, আমি কমপ্লিমেন্ট করছি, জি, বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো আসলে শক্তি এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আর কোনো রাজনৈতিক দলের নেই, কিংবা আপনারা নিশ্চিত যে আসলে বিএনপি এই মুহূর্তে নির্বাচন হলে আপনারাই জয়ী হবেন, এগুলো কি আসলে আপনাদের রাজনৈতিক দলের জনপ্রিয়তা কমাতেও খানিকটা পেছনে দায়ী কিনা? না, আমার মনে হয় না এটা। আপনাকে অনেক ধন্যবাদ এবং সহ আলোচকদের ধন্যবাদ। রনি সাহেবের সঙ্গে অনেকদিন পরে দেখা হচ্ছে। মঞ্জু ভাই একটু আগে কথা বলেছেন, যেটা আমি এটা বলি আগে, যে এই যে 40% আপনার দ্য ফ্লোটিং ভোটার, এরা অ্যাকচুয়ালি ওই ভোটের মাঠে গিয়ে ওরা কিন্তু কোনো দলের থাকে না আর কি, মানে দল মানে ভোট দেয় প্রায় আপনার মার্কা দেখে দেয়, তারপরে একটা দলের প্রতি তাদের ম্যানিফেস্টো দেখে তারপরে তাদের মতামতগুলি চেঞ্জ করে তারপরে ভোট দেয়। তো এখন ওই 40%-এর ব্যাপারে আমার একটা আমি মঞ্জু ভাইয়ের সঙ্গে একমত যে এটা কিন্তু আসলেও আছে আর কি। মানে আগে যে বিগত দিনগুলোতে ইয়ে হতো, ইলেকশন আগে 3 ইলেকশন বাদ দেন, আগের ইলেকশনগুলো হতো এরকম যে 60% মানুষ আইদার আমাদের ধরেন 50-50 এরকম ভোট থাকতো আওয়ামী লীগ এবং বিএনপি, তারপরে হয়তো অলমোস্ট ধরেন 60%-এর মধ্যে ফ্লোটিং ভোট টোট নিয়ে এরকম কিছু ভোট অন্যরা পেত আর কি। তো এখন তো আর আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ না থাকাতে হয়েছে কি যে মানুষ ভোট দেবে কোথায়? সব বিএনপিকে, সব বিএনপিকে দিবে এই কথা বলিনি। আপনার যে 5,000-6,000 লোকের উপরে আপনি একটা জরিপ করলেন, আজকের জরিপের কথা যেটা বললেন আপনি, এই জরিপে 5-6,000 লোকের উপরে, এই ব্যাপারে আমি আবার রনি ভাইয়ের সঙ্গে একমত যে এই জরিপটা কার কার উপরে পড়লো, এটা কি কৃষকদের উপরে করেছে বা প্রান্তিক পর্যায়ের লোকের উপরে করেছে, নাকি ঢাকা একটা স্যাম্পলিং করে? কেমন ভাবে স্যাম্পলিং করার মধ্যেও আবার স্টাইল আছে, দেখবেন যারা ওই আপনার জরিপগুলি করে, একটা দল এরকমভাবে করে যে আমি এই জরিপের জন্য দিলাম, দেখেন তো বিএনপি জিতবে না জামাত জিতবে, এটার আপনি কমেন্ট করুন, এ দিয়ে একটা জরিপ দিল আর কি। এখানে সব যারা যে দিল, হয়তো জামাত দিল, এটাকে ছেড়ে দিল, জামাতের সমস্ত লোক হয়তো 500-700 লোক এর মধ্যে কমেন্ট দিল জামাত জিতবে, জামাত জিতবে, জামাত জিতবে। তা দুই একজন দেখে আবার বিএনপির লোকজন বলে যে না বিএনপি জিতবে, এরকম করে দেখা যায় জামাত 90% জিতে গেছে, 10% বিএনপি জিতছে। তো এইটা কোনো জরিপ নয় অ্যাকচুয়ালি এই জরিপের উপরে ভরসা করে এই টক শো করা এটা অহেতুক আর ওয়েস্ট অফ দ্য টাইম আমি মনে করি আর কি। এই জরিপের কোনো রকমের কোনো ভিত্তি নাই এবং এই জরিপ নিয়ে আলোচনা করা বৃথা আর কি, আপনার সময়টা নষ্ট, আমাদের সময় নষ্ট। কিন্তু জনপ্রিয়তা আদৌ কমছে কিনা, কিংবা জনপ্রিয়তা হলো নিশ্চিত কিনা যে নির্বাচন হলে আপনারাই জয়ী হবেন? হ্যাঁ, বিএনপি নিশ্চিত এই কারণে 17টি বছর যে আন্দোলন করেছে, আন্দোলনের সময় সবাই ছিলাম আমরা একসঙ্গে, যুগপৎ আন্দোলন করেছি এবং যুগপৎ আন্দোলনে যারা যারা আমরা ছিলাম সবাই আমরা খুবই নিগৃহীত এবং আমরা টর্চার্ড
এবং সমস্ত বাংলাদেশের মানুষ এই পরিবর্তনটা চেয়েছিল এবং পরিবর্তনটা চেয়েছে এই জন্যই যে এই ফেসিবাদ মুক্ত আমরা হই। ফেসিবাদ মুক্ত হলে কি হবে, যে তাহলে আওয়ামী লীগ থেকে বিএনপিতে আমরা ভোট দেব, এটাই ছিল। কারণ দুটি দল তো বড় দল ছিল। এখন বিএনপির পরে যখন আপনার 5ই আগস্টের পরে যখন ছাত্রদের মানে সঙ্গে নিয়ে অভ্যুত্থানটা করা হলো, তখন তকমা দেওয়া হলো শুধু ছাত্ররাই এই অভ্যুত্থানটা করেছে। আসলে তো তা নয়। আপনার এই অভ্যুত্থানটা 17 বছরের জের ধরে আপনার 18-19 তারিখ আরও আপনার টকশোতেই বলেছি যে ছাত্রদের অগ্রণী ভূমিকা ছিল, কিন্তু এই ছাত্ররা এটাকে অভ্যুত্থান করাতে পারতো না যদি সমস্ত মানুষের সম্পৃক্ততা না থাকতো। যুগপৎ আন্দোলনের সমস্ত মানুষ, আমরা বিএনপি প্লাস সমস্ত জনসাধারণ নেমে এসছে এই দুঃশাসনের বিরুদ্ধে, এবং তারা চায় এই দুঃশাসনের যে দলটি, এটার নাম আওয়ামী লীগ, আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাক, তাহলে কে আসবে? তাহলে বিএনপি আসবে। সেই অর্থেই কিন্তু মানুষ বলে যে বিএনপির মানে বাংলাদেশে কি আর কোনো আসলে পালার পরিবর্তন আমরা দেখব না? হয় আওয়ামী লীগ আসবে অথবা বিএনপি আসবে, আওয়ামী লীগ না থাকলে বিএনপি আসবে। এরকম এখন পর্যন্ত আপনার কালচারটা তো হঠাৎ করে চেঞ্জ করতে পারবেন না। আবার আপনারা সমঝোতা যেটি বলছিলেন গোলাম আলা রনি, দয়া করে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কিছু দিবেন। কালচারটা স্লোলি চেঞ্জ হবে এবং সেই কালচারটা চেঞ্জ করতে 2-1টা ইলেকশন আরও যেতে হবে। যেমন ধরেন আজকের যে ইয়ে এসছে আপনার নতুন করে ইসি যে ঘোষণাগুলি দিলেন, না ভোট, তারপরে আপনার জোটে থাকলে পরে আপনার সেই মার্কা ইউজ করা যাবে না। যে মার্কাটা হলো কি, একটা ধানের শীষ, আগে ছিল নৌকা, ধানের শীষ, যা দাঁড়িপাল্লা যখন করতো দাঁড়িপাল্লা তো বাদ দিয়ে দিয়েছিল। তো এখন এই ধানের শীষ মার্কায়, মানে মার্কা একটা বিষয় আর কি আপনার প্রান্তিক অঞ্চলে এবং জনগণের কাছে ধানের শীষ, জিয়াউর রহমানের ধানের শীষ, বিএনপির ধানের শীষের একটা জোয়ার কিন্তু মানুষের মধ্যে রয়েছে। তো আমরা যুগপৎ আন্দোলনে যারা ছিল যাদেরকে আমরা আমাদের সঙ্গে কাজ করে, মানে একসঙ্গে আমরা আন্দোলন করেছি, যারা সংসদ সদস্য হওয়ার যোগ্য, তাদেরকে তো আমরা নিব। এটা তো আমাদের কথাই ছিল। তাদেরকে নিয়ে আমরা একটা বড় প্রভাব ফেলতে যাচ্ছে না, আমরা তো তাদেরকে নিয়ে যে একটা ধরেন আমাদের সঙ্গে থাকলে পরে তারা ধানের শীষ মার্কাটা তারা পেত। আসবে আপনার কাছে মুজিবুর রহমান মঞ্জু, এই যে আসলে বারবার সবাই বলার চেষ্টা করছে বাংলাদেশে আসলে হয় আওয়ামী লীগ না থাকাতে এখন হয়তো নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে বিএনপি হয়তো নির্বাচনে জয়ী হয়ে আসবে। এই সংস্কৃতি থেকেও তো আমরা আসলে বেরিয়ে আসতে চেয়েছিলাম। জনগণ আসলে কাকে, নিঃসন্দেহে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, কিন্তু এই যে যেটি গোলাম আলা রনি একটা কথা বলছিলেন যে বিএনপি যদি আসলে সবচেয়ে বেশি সিট পায়, সেখান থেকে তারা যদি আসলে কাউকে সমঝোতার ভিত্তিতে বা যেভাবেই হোক কয়েকটি সিট দেয়, তারা হয়তো তখন সংসদে আসতে পারবেন। সেই কালচারটিকে আপনি কিভাবে দেখছেন? আমি আপনার উত্তরটা নিব, একটা বিরতি নিতে চাই। জি-25 প্রাথমিক রাজকাহন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরো একবার জি-25 প্রাথমিক রাজকাহনে। মুজিবুর রহমান মঞ্জু, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, যখন আসলে আমরা দেখতে পাচ্ছি ইসি তোড়জোড় শুরু করেছে, নির্বাচন ঘিরে নানান রকমের পরিবর্তনও আসছে এবং সরকার রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে আলোচনা হচ্ছে। একই সময় বিএনপি একটি সবচাইতে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে, কিন্তু বিএনপি চাইলে আসলে কিছু সিট দেবে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে। এই ধরনের বক্তব্য আসলে কতখানি সত্য বা কতখানি প্রভাব ফেলতে যাচ্ছে সামনে নির্বাচনে? প্রথম কথা হচ্ছে যে দেখেন, একটা নির্বাচনের আগে যদি এটা একটা পারসেপশন দাঁড়িয়ে যায় যে এই দলটাই জিতবে বা ইনিই প্রধানমন্ত্রী হবেন, এটার কিন্তু একটা নেগেটিভ দিক আছে, যে মানুষ তখন আগ্রহ হারিয়ে ফেলে যায়, যেহেতু জিতবেই তখন আমি আর কেন ভোট দিতে যাব, বা এটা তো সহজ হয়ে যায়, ঠিক না? ওই যে খরগোশ আর কচ্ছপের দৌড়ের গল্পটা আমরা জানি না? খরগোশ যখন মনে করছে আমি তো জিতবই, সে তখন একটু ঝিমিয়ে নেয়, ফলে কচ্ছপ কিন্তু পার হয়ে যায়। তো এই ধরনের পারসেপশনটা কিন্তু রাজনীতির জন্য ভালো না, এবং বিএনপির জন্য এটা কিন্তু আলটিমেটলি ভালো। তাহলে কি বিএনপিও কোথাও না কোথাও ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে নির্বাচনে? আপনার মনে থাকার কথা, তন্নি আপনার বয়স কত ছিল জানি না, দুজন তো আমার অনেক সিনিয়র, ওনারা বলতে পারবেন, 91 নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ খুব কনফিডেন্ট ছিল যে সে জিতে যাবে, কিন্তু দেখা গেছে যে পুরো উল্টোটা ঘটনাটা ঘটেছে। যদিও রনি ভাই আমার এটা সমর্থন করবেন না, কারণ এবারের ঘটনাটা আর 91-এর সাথে মিলছে না। আমি মিলাদ ভাইয়ের একটা কথা একটু আমার কানে লেগেছে, সেটা হচ্ছে উনি বলছেন আওয়ামী লীগ নাই। এটাও কিন্তু আরেকটা মানে ধারণাগত জায়গায় আমার কাছে আমি একটু ডিফার করব। কারণ আওয়ামী লীগ নাই মানে কি? আওয়ামী লীগের ভোটাররা তো আছে। আপনি দেখছেন তো যে জরিপে, যদিও জরিপের ব্যাপারে আমারও দ্বিমত না, জরিপের অনেক ত্রুটি থাকে, কিন্তু জরিপ বলেই তো আমরা অ্যাজাম্পশন করি, আর তো কোনো পদ্ধতি তো আমাদের কাছে নাই। সেখানে কিন্তু বলছে এখনও অ্যালাইভ আওয়ামী লীগের 7-8% যে রেশিওটা আমরা দেখলাম, যদি সেটার অর্ধেকও সত্য হয় তাহলে এটা তো একটা বিরাট সংখ্যা। এই ভোটারদের বিহেভিয়ার কী হবে?
তারা কি স্বতন্ত্র নির্বাচন করবে, নাকি তারা অন্য কোনো দলের অধীনে যেয়ে নির্বাচন করবে, নাকি সবাই না ভোট দিবে, নাকি তারা নির্বাচনই বর্জন করবে, নাকি তারা বিএনপিতে কিছু জামাতে কিছু ঢুকে সেখানে এক ধরনের নাশকতার পরিকল্পনা করবে? এখানে কিন্তু হিউজ একটা কিন্তু ডার্ক এরিয়া আছে, যেটা আমার কাছে মনে হচ্ছে যে এক্সিস্টিং যারা যেটা বলছে না দুই দল মানে অনেক উত্তপ্ত অবস্থায় আছে, তারা কিন্তু এই জায়গাটা মানে এই জায়গাটা কিন্তু তারা টাচ করছে না। আপনি তো গোপালগঞ্জের ঘটনা দেখেছেন যে এই অবস্থাতেও একটা নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ থাকা অবস্থাও তারা কিন্তু এনসিপির একটা মিটিংকে চ্যালেঞ্জ করে বসেছে, এখানে মিটিং করতে পারবে না, মিটিংকে বাধা দেওয়ার মতো কাজ করেছে। তো এই ধরনের সিচুয়েশন কিন্তু আরও হতে পারে, ঘটতে পারে। একটা ফোন কল আজকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্স ভিসির সাথে, সেখানেও কিন্তু দেখেন তাদের কিন্তু এক ধরনের উত্তপ্ত, এক ধরনের বলা যায় যে অত্যন্ত হিংস্র মনোভাব এখনও শেখ হাসিনা এক্সিস্ট করছেন। তো আমি যেটা বলি, আপনি যেটা কথাটা বলেছেন যে এই সংস্কৃতি বদলাবে কিনা, যে একবার আওয়ামী লীগ একবার বিএনপি, না সংস্কৃতি কিন্তু বদলাবে। এবারে দেখেন বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য, এবং বিএনপির আন্দোলনের আপনি অসাধারণ কিছু দিক দেখবেন, যে নদী সাঁতার কেটে মানুষ আন্দোলনে এসেছে, একদিন আগ থেকে গিয়ে মানুষ শীতের মধ্যে মাঠে গিয়ে অবস্থান নিয়েছে, শত বাধা বিপত্তি পার হয়ে হাজার হাজার লাখ লাখ লোক ঢাকা শহরে এসেছে। কিন্তু ঠিক একইভাবে জামাতও কিন্তু একেবারে অল আউট গেম চেষ্টা করেছে, কিন্তু আওয়ামী লীগকে তো তারা হটাতে পারে নাই, বরং এক দুই দিনের বা একদিন দুই দিনের না, আমি দেখি 6-7 ঘন্টার পুলিশি অ্যাকশনে বিএনপি জামাতের আন্দোলন কিছুটা দমনের পর্যায়ে চলে গেছে। ইভেন হেফাজত, যাদেরকে আমরা খুব অর্গানাইজড ফোর্স মনে করি, তারাও কিন্তু ঢাকা শহরে পুলিশের আক্রমণ একদিনের বেশি টিকতে পারে নাই, তাদেরকে উঠে যেতে হয়েছে। সেই জায়গায় একটা নতুন ফোর্স, একটা নতুনদের যে একটা জাগরণ, নতুনদের যে একটা প্রত্যাশা জাগ্রত হয়েছে, তরুণরা যে হঠাৎ করে এসে একটা রাজনৈতিক আগ্রহ তৈরি, একটা রাজনৈতিক দল তৈরি করেছে এবং সেটাকে নিয়ে এক ধরনের প্রত্যাশার জায়গা যাচ্ছে, এটা কিন্তু একটা ওই যে মর্নিং শোজ দ্য ডেজ আমরা বলি না, যে এটা কিন্তু একটা উঁকি দিচ্ছে। এটি আসলে বিএনপির জন্য এক ধরনের সতর্ক বার্তা বলে কি আপনি না, এটা কিন্তু মিল্লাদ ভাই অস্বীকার করছেন না। মিল্লাদ ভাই বলছেন যে গ্র্যাজুয়ালি কিন্তু এটা হতে পারে এবং হবেই। তো তাহলে তো পৃথিবীতে যারা শক্তিশালী দল ছিল ওরাই সারা জীবন ক্ষমতায় থাকতো। জি, মুর্শিদুজ্জামান মিল্লাত, এই যে আসলে ক্ষমতাসীন দলগুলোর মধ্যেও থেকেও আসলে যে কোনো সময় নির্বাচনী সমীকরণ পাল্টে যেতে পারে, সেটি আসলে রাজনৈতিক দলগুলো যারা নেতৃত্ব স্থানে আছেন তাদের উপরেও তো অনেকটা নির্ভর করছে। আমি একটু সার্জিস আলমের আজকে উনি তার ভেরিফাইড ফেসবুক পেজে কিছু স্ট্যাটাস দিয়েছেন, সেখানে উনি একটা লাইনে লিখেছেন, আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় বিএনপিকেই নিতে হবে, যেহেতু আপনাদের কিছু নেতা এমন বক্তব্য দিচ্ছেন যার বিপক্ষে গিয়ে উনি এই ধরনের কথা লিখেছেন। এবং তিনি এটাও লিখেছেন যে এসব নেতাদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে দেশের মানুষ মনে করবে তাদেরকে দিয়ে আপনারাই এই কথাগুলো বলাচ্ছেন কি? না, আমি মনে করি না আমরা বলাচ্ছি। এটা হলো ছাত্রদের অপরিপক্কতা, এবং এই ছাত্ররা কিন্তু অনেক ভালো করতে পারতো। আমার কাছে মনে হয় যে তারা বোধহয় একটা রং ডিরেকশনে অথবা রং গাইডেন্সে তারা ভুল করলো। তারা যদি এই ফ্যাসিস্ট পতনের আন্দোলনের অংশগ্রহণকারী হিসাবে নিজেদেরকে একটা এখনই দল গঠন না করে যদি নিজেদেরকে পোক্ত করতো অ্যাজ মানে ধরেন যে কোনো দলের ভুল ধরে দেওয়ার জন্য বা ফেসিস্ট না হওয়ার জন্য যে কাজগুলি করা দরকার, সেই পর্যায়ে থাকতে পারে তারা ভালো করতে পারতো। অথবা এখন যে পর্যায়ে এনসিপিতে গঠন হওয়ার পরে যদি তারা তাদের আচরণটা যদি এরকম হতো, মানবিক হতো, যে আগের ফেসিস্ট আমলে যারা যা করতো এবং যার বিরুদ্ধে, যেমন বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে যেরকম চাঁদাবাজি এগুলো যে প্রপাগান্ডা বা আসল কিছু হয়েছে, এগুলি নিয়ে যে ঘটনাগুলি ঘটলো, তাদের মধ্যে তারাও যদি না জড়াতো, এখন তো দেখা যাচ্ছে তারা সব কিছু বেশি করছে। এবং তারা হঠাৎ করে এই টাকার গন্ধটা পেয়ে নিজেদের দলকে সুসংহত করতে পারলো না। এদের নিয়ে একটা আশা ছিল, একটা করতে হবে, আসলে তো একটা দল গঠন হতে হবে, যেহেতু ইতিহাসে নাই যে ফ্যাসিস্ট পতনের পর আবার তার পুনরুত্থান ঘটেছে বা আবার ওই দলটি আবার দাঁড়িয়েছে। ইতিহাসে কিন্তু এরকম বিভিন্ন দেশে ঘটেছে, কিন্তু তাদের আর পুনরাবৃত্তি আবার হয়েছে বা তারা আবার ক্ষমতা দখল করতে পেরেছে, এরকম ঘটনা আপনাদের বড় প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে রাজনীতির মাঠে জামায়াত এবং এনসিপি, সে কারণে আপনারা নানানভাবে পাল্টাপাল্টি অভিযোগ পাল্টাপাল্টি আমরা মনে করি না। এটা হয় কি, রাজনীতিতে কথার একটা মালা থাকেই আর কি, সেই কথার প্রেক্ষিতে হয়তো কথা হয়, আর সকলের কথাই যে একরকম হবে এরকমও না। মেনি ম্যান মেনি মাইন্ডস।
তো একরকম কথা বলে আর কি। আর তারেক রহমানের কথা যেটা বলেছেন বারবার, উনি কিন্তু আমাদেরকে বারবার বলেছেন যে এবারের নির্বাচনটা অত্যন্ত কঠিন হবে। উনি কিন্তু বলে নাই যে সহজে, আমরা যেমন বলি যে বিএনপি ক্ষমতায় আসতেছে, অনেকেই বলে থাকে আর কি। তো উনি কিন্তু বারবারই বলছেন যে এবারের নির্বাচনটা অনেক কঠিন হবে। এই নির্বাচনটা হলে এত কঠিন মনে করলে আপনারা সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কাদেরকে মনে করছেন? কঠিন হবে ইন এ সেন্স বলছে আর কি, যে নির্বাচন করতে গেলে নানান রকমের, যেমন ফেসিস ঢুকে এটাকে নষ্ট করতে পারে, তারপরে আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী যারা আছে, জামাত ইসলাম আছে, এবং এনসিপিও ডিস্টার্ব করতে পারে। এই ধরনের এই কঠিন বাস্তবতাগুলি নিয়ে তিনি আলোচনা করেছেন। কিন্তু আমি শেষ করে নিই একটু, আমার কাছে মনে হয় যে তারেক রহমানের যে কঠিন বার্তা আমাদের মধ্যে দেওয়া আছে, সেগুলি মেনে চললে পরে আমার মনে হয় আগামী দিনে, যেহেতু যুগপৎ আন্দোলনে যারা ছিলেন এবং যারা যারা অন্যান্য রাজনীতিবিদরা আছেন, ইলেকশনটা হয়ে গেলে তাদেরকে নিয়েই তো একসঙ্গে তিনি সরকারটা পরিচালনা করতে চান, তাহলে দেশে আস্তে আস্তে পরিবর্তনটা আসবে, তখন নতুন দল দাঁড়াবে। বিএনপি ছাড়া এই মুহূর্তে আসলে জয়ী হওয়ার সম্ভাবনা খুব কম দেখছে বাংলাদেশের মানুষ, যেহেতু বিএনপি বড় রাজনৈতিক দল। আবার বিএনপি সেই অর্থে আসলে বড় কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাজনীতির মাঠে আছে কিনা? না, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নেই, একেবারেই নেই। এখন যেগুলো হলো কি, মানে এটা ওই পুতুল নাচের ইতিকথার মতো। সামনে বিএনপি দাঁড়িয়ে আছে, তার একটা বিরাট হাতির মতো আবয়ব আছে, তার উল্টো দিকে যারা আছে তাদের অত বড় শরীর নেই। এখন আপনি বললেন বেলুন যাচ্ছে মতো ফুলিয়ে ফাঁপিয়ে হাতির মতো করে বড় বড় 4-5টা হাতি দাঁড়া করাই দিলেন। আর মিল্লাত ভাইয়ের মতো লোক জানলো যে এটা ফুলে আছে, জাস্ট একটু পিন দিয়ে খোঁচা দিল, সাথে সাথে ফুটটুস। তো বাস্তবতা হলো এইরকম। এখানে এখন একটা জিনিস চিন্তা করেন যে যেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়ে দিয়েছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, চিঠি দিয়েছেন, ইলেকশন কমিশন কাজ শুরু করে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাংলাদেশের সব জায়গাতে একেবারে দেখবেন যে যারা গত 11 মাস 12 মাস ধরে খুব লম্ফঝম্প করছিলেন, হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, লাঠি কামদার মুগুর ভরেঙ্গা, ফাটাই ফেলবো কাটিয়ে ফেলবো, সব বন্ধ হয়ে গেছে, চুপচাপ বন্ধ হয়ে গেছে। এরপরে তারেক রহমান সাহেব এখন আসার ঘোষণা দিয়েছেন। আপনি দেখবেন উনি আসার পর যেদিন উনি আসবেন সেই দিন থেকে যমুনা, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বসবাস করেন, এটার যখন ভোল্টেজ আছে 18,000 ভোল্ট ধরেন এটার, তারপরের দিন এটার ভোল্ট হয়ে যাবে 1.8, মানে 18,000 ভোল্ট থেকে 1.8, ছোটটা বাতি জ্বলবে না, ওখানে কোনো লোকে যাবে না। তারেক রহমান সাহেব যে বাড়িতে থাকবেন ওই বাড়ির সামনে গিয়ে দেখবেন হাজার হাজার লোক ডেইলি, কোনো কাজ নাই বাজ নাই, সারাদিন গিয়ে ওখানে বসে আছে। তো এই যে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, এটা আমাদের দেশে যারা রাজনীতিবিদ, ছোট দল হোক কিন্তু অভিজ্ঞতা তো অনেক। এখন মঞ্জু ভাই তার রাজনৈতিক দল বিএনপির তুলনায় ছোট, কিন্তু বিএনপির অনেক বড় নেতার চাইতে তার অভিজ্ঞতা কোনো অংশে কিন্তু কম নয়। এই জিনিসগুলো বুঝতে পারছে, বুঝতে পারার পরে সবার মধ্যে কিন্তু একটা প্রচন্ড হতাশা। তাহলে কি এনসিপি যে অভিযোগ করছে যে পুরো নির্বাচন কমিশন সবকিছু আসলে বিএনপির লোক দ্বারা পরিচালিত হচ্ছে, সেই অভিযোগ বিএনপির লোক দ্বারা তো পরিচালিত হওয়ার দরকার নাই। বিএনপি বসে আছে আর সমস্ত লোকজন বিএনপির জন্য ফুলের মালা, মিষ্টির ডালা, তারপর এগুলো সব সাজিয়ে সাজিয়ে হুজুর কখন নেবেন, এর জন্য তারা ঘোরাফেরা করছে। কারণ বিএনপি এখন পর্যন্ত নেয় না, এটা তো ওই লোকদের ভাগ্য ভালো, জাতির ভাগ্য ভালো। একটা জিনিস বোঝার চেষ্টা করেন, এই যে যারা জরিপ করছে, কারা জরিপ করছে? ব্র্যাক না? এদের কাজ কি? এদের কাজ হলো সুদে টাকা লাগানো, এদের কাজ হলো ওই আড়ঙের দুধ বিক্রি করা এবং দুধ ঘন করার জন্য ভিতরে আবার পাউডার মাখানো, পেপার পত্রিকা আসছে। এদের কাজ হলো যাকে বলা হয় ওই ব্যাংক চালানো, ব্র্যাক ব্যাংক চালানো। তো তারা টাকা ছাড়া কোনো কিছু বুঝে না। আপনি গিয়ে দেখেন যে আড়ঙের যে সমস্ত মানে কাঁথা টাথা সেলাই করে গ্রামের গরিব মানুষদেরকে ঠকায় তারা সেই জিনিসগুলো শহরে কত বিক্রি করে। তো এরা টাকা ছাড়া কোনো কিছু বুঝে না, এক। 2 নম্বর হলো মার্কিন ডিপ স্টেটের যে কথা আমরা শুনি, আমেরিকার চক্রান্ত এবং তাদের যারা এজেন্ট, সেই এজেন্টের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক, তারপর শেষে ব্র্যাক, ওই যে ফজলে হাসান আবেদের ব্র্যাক, এরপরে ওই যে গণস্বাস্থ্যের যে জাফরুল্লাহ চৌধুরী, ডেইলি স্টারের মাহফুজা নাম, তারপর শেষে প্রথম আলো, এটা ওপেন সিক্রেট। এখন এই সময়টাতে তারা কই দুধ বিক্রি করবে, সিজন খারাপ, তা না থেকে তারা এই ভোট নিয়ে, ভোটের জরিপ নিয়ে, এটা তো তাদের প্রোটোকলের মধ্যে পড়ে না। জীবনে কখনো দেখছেন তারা এই কাজগুলো করেছে? ব্র্যাক এই কাজ করছে কোন প্রোটোকলে? আমাদের ইলেকশন হলেই ব্র্যাকের কি আসে যায়, না হলে কি আসে যায়? তাদের তো কাজই করে তাহলে ক্ষুদ্র ঋণ নিয়ে। একবার যে সরকার পতনের কাজ করছিল ওই তো জিনিসগুলো যে মানে এরা এই যে কাজগুলো করছে মূলত
বিএনপিকে আচ্ছা মতো একটা পিছনে পিছনে, যেটা তারেক রহমান বলেছে যে একটা হতে পারে, সে তো প্রচলিত রাজনীতি ফেস করা যায়, পিছন থেকে যদি কেউ চাকু মারে, তো এই যে চাকু মারার জন্য এই সমস্ত জিনিসগুলো হচ্ছে। অর্থাৎ ষড়যন্ত্র আছে, সেটিও ষড়যন্ত্র সেই আছে মানে আবহাওয়ার জন্য কি, সত্যি একেবারে অনেকটা। রশি যেভাবে পেঁচায় ওইরকম মানে ষড়যন্ত্রের যত রশি আছে বাংলাদেশে যে কটা আছে, তারপরে আবার বুগান্ডা থেকে বুরুন্ডি থেকে সব জায়গাতে ষড়যন্ত্রের এক্সপার্ট এনে সব কিছু করা হচ্ছে। আপনি দেখেন এই ঢাকা শহরে এতগুলো চাপাতি নিউ মার্কেট ওই এলাকা থেকে ধরা পড়লো। আপনি চিন্তা করেন তো, আপনার সামনে একটা AK-47 রাইফেল যদি এসে ধরে, আপনি ভয় পাবেন না, কিন্তু ওরকম যে দুটো চাপাতির সামনে এসে আপনার সামনে ধরে একটা কোপ দেবো, মুহূর্তের ভিতরে আপনি অজ্ঞান হয়ে এরপরে যাবেন। তো আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলছেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য একেবারে সুষ্ঠু এখন শুনেন, ঠিকঠাক আছে। এখন এই যে সমস্ত লোকজন আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সবাই, এই মানে কোনো চাবি এখন আর তাদের হাতে নেই। তারা আমি এখন এই জায়গাটাতে আসবো, আসলে অন্তর্বর্তী সরকার আসলে কত বড় চ্যালেঞ্জ নিতে পারবে এই নির্বাচনকে সুষ্ঠু করতে। আরেকটি বিরতির সময় হয়েছে, জি প্রীতিশ প্রাথমিক রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি প্রীতিশ প্রাথমিক রাজখান দেখছেন, মুজিবুর রহমান মঞ্জু, পুরো আসনের ফল বাতিলের ক্ষমতা থাকছে ইসির হাতে, এবং সবকিছু মিলিয়ে আবার এই যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা আমরা দেখছি, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এটিও দাবি করেছেন এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একেবারেই ঠিকঠাক আছে। কি মনে করছেন, আসলেই আছে? না, স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথার সাথে আমি একমত না। আমার কাছে মনে হয় যে এখনও অনেক লেপস আছে, তবে উনি হয়তো চেষ্টা করছেন, ওনার সাদাসিধে একটা বয়ান। এটা আমরা প্রথম থেকেই বলেছি যে সরকার এই জায়গাটা অনেক বেশি কনসেন্ট্রেটেড করা উচিত ছিল নিজেদেরকে, কারণ পুলিশের মধ্যে আত্মবিশ্বাসের এখনও যথেষ্ট ঘাটতি আছে, এবং সেনাবাহিনী যদিও স্ট্রাইকিং ফোর্স হিসেবে আছে, সেখানেও যে একটা খুব বেশি কোঅর্ডিনেশন আছে সেটা আমরা দেখছি না। তো তারপর আমরা আশা করব যে উনি যেটা বলেছেন এটা উনি করবেন, এটা আমাদের প্রত্যাশা। দেখেন, এই নির্বাচনটা আমি কিছুটা শঙ্কিত অন্যান্য কারণে, কারণ এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করছে যেটা পুলিশ দমন করার বা পুলিশ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে কিনা। একটা হচ্ছে বিএনপির যেহেতু একটা ওভার মানে পপুলারিটির বা বিএনপির পপুলারিটি তো আজকে নতুন না, ধরেন সেই 14 সাল থেকেই তো বিএনপি ক্ষমতায় আসবে, যদি একটা ফেয়ার ইলেকশন হয় বিএনপি জিতে যাবে, এই ভয় থেকেই তো আওয়ামী লীগ ইলেকশনটাকে তার কবজায় নিয়েছে, সে একেবারেই তো বিশ্বাস করতে পারে নাই। তাহলে 14তেও বিএনপি পপুলার, 18তেও বিএনপি পপুলার, 24এও বিএনপি পপুলার, আদারওয়াইজ আওয়ামী লীগ তো এইভাবে ইলেকশনকে তার মানে একেবারেই ফ্যাসিজমের চূড়ান্ত জায়গায় যেত না। সুতরাং আমরা যাই বলি, বিএনপিকে সবাই মনে করছে যে বিএনপিকে তার ক্ষমতা, তার প্রাপ্যতা থেকে বঞ্চিত করা হয়েছে। এটা কিন্তু রাতারাতি শেষ হবে না, এটা কন্টিনিউ করবে, কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরে কিন্তু এটা ডিক্লাইন করবে। কেন করবে? কারণ আমাদের এখানে যে গুড গভর্নেন্স বিএনপি অ্যাসিওর করতে পারবে কিনা, বা এই যে 1 বছরে আমরা যেটা দেখলাম, আপনি দেখেছেন একটা জরিপের ফল যে কত %, বিএনপির সামনেও আসলে অনেক চ্যালেঞ্জ আছে, বিরাট চ্যালেঞ্জ। আমি তো যেটা মনে করি, কিছুক্ষণ আগে রনি ভাই বলছিলেন যে বিএনপি ক্ষমতা আসার পরে খুব দ্রুত অজনপ্রিয় হওয়া বা তার ক্ষমতা হারানোর সেই সম্ভাবনা আছে, কিন্তু বিএনপি যদি সেটাকে ম্যানেজ করতে পারে ডিফারেন্ট সিনারিও। কিন্তু যে চ্যালেঞ্জের কথা আপনি বলছেন গোলাম মাওলা রনি, সেই চ্যালেঞ্জ তো অন্তর্বর্তীকালীন সরকারের সামনেও আছে। যদি আসলে নিশ্চিতভাবেই অনেকেই বলার চেষ্টা করছেন বিএনপি জয়ী হবে, তাহলে কি আবারও সেই একতরফা নির্বাচনই দেখবো আমরা? আপনার ফার্স্ট থিং হলো একেবারে কোনো রকম তেল মালিশ না করে সোজা কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা 2024 সনের ডিসেম্বর পর্যন্ত যদি এটাকে টেম্পারেচার ধরেন 90 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন এইটা টেম্পারেচার আছে হাইয়েস্ট 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ধীরে ধীরে এই যে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করবে আগামী 1-2 মাস পর এটা নেমে 10% চলে আসবে। নো বডি উইল কেয়ার। কিন্তু আবার এই অভিযোগ আছে যে তিনি জামায়াত কিংবা এনসিপিকে এক ধরনের কিচ্ছু করতে পারবে। আশীর্বাদ এখানে মূল ব্যাপারটা হলো যে এই মুহূর্তে সরকারের যারা আছেন উপদেষ্টা এবং স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস, দে হ্যাভ নাথিং টু ডু। এখন বাংলাদেশের যে নির্বাচনের ট্রেন্ডটা উঠে গেছে, এখানে আসলে স্বতন্ত্রভাবে রাজনৈতিক দলদেরকে তাদের নিজস্ব ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, এবং সরকার শুধু সেখানে তাদেরকে অ্যাপ্রুভ করবে। কিন্তু সরকার এই মুহূর্তে বিএনপিকে ডমিনেট করবে, জামাতকে ডমিনেট করবে। এনসিপির যারা লোকজন আছে 3 মাস আগে গিয়ে তারা ওই যে গোপালগঞ্জে গিয়ে যা করে আসছে, কালকে একটু যেতে বলেন তো গোপালগঞ্জে, দেখি কত সাহস আছে, বা ওনার এলাকাতে গিয়ে একটা তাফালিং করে আসতে বলেন তো, সালাউদ্দিন সাহেবের গিয়ে আবার একটু কক্সবাজারে গালি দিয়ে আসতে বলেন তো, এটা সম্ভব না। গতকাল যেটা শীতকালের ওয়াজ সম্ভব না। এখন এখানে সরকার ফ্যাক্টর না, এখানে মূল ব্যাপারটা হলো যে রাষ্ট্রীয় বাহিনীগুলো, সেনাপ্রধান, পুলিশ প্রধান, নির্বাচন কমিশনের সচিব থেকে শুরু করে প্রত্যেকটা লোক আগামীতে দায়ী হবে এই কর্মকাণ্ডের জন্য। কিন্তু জামাত ইসলামী মাঠে আন্দোলনে নামারও এক ধরনের হুমকি দিয়েছে। এখানে জামাতের হলো কি, জামাত মানে মূল ব্যাপারটা হলো তারও একটা নষ্ট করেছে। এখন জামাত হয়তো অনেক মনে করে তারা সৎ মানুষের দল, আল্লাহর দল, মানে বিএনপির অনেক বড় নেতা জানে ভালো বলতেছিল, অনেক জামাত নেতা আছেন
প্রার্থী হবেন তাদের বউই তাদেরকে ভোট দেবে না। তো এখন এটা কেন দেবে না কি দেবে না উনি ভালো বলতে পারবে আর কি। দিস ইজ দ্য রিয়ালিটি। তারা সব জায়গায় ভেস্তের টিকিট বিক্রি করে ইত্যাদি ইত্যাদি নানা রকম নিজেদের শর্ট বলে। তো এই জিনিসগুলো হয় কি, জামাত ওয়াজ নেভার টেস্টেড ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি সিন্স দেয়ার ইনসেপশন। তারা শুরু করার পর থেকে তারা কখনোই স্বতন্ত্রভাবে তাদের যে যোগ্যতা, তারা সবসময় কখনো বিএনপির উপর ভর করেছে, দলের সাথে ভর করেছে, ইয়াহিয়া খানের উপর ভর করেছে। এখন এইবার দিস দ্য ফার্স্ট টাইম তারা এখানে প্রাইম ফ্যাক্টর হিসেবে আসছে। এখন এখানে যদি জামাত টিকে যায়, আলহামদুলিল্লাহ, আমরা মানে এখানে খেলাফত প্রতিষ্ঠা করব, শরিয়া আইন প্রতিষ্ঠা করব, এখানে আপনি বোরকা পরে আসবেন সুন্দরভাবে, আমরা এখানে কথা বলার আগে নাহামাদু হু অনাস্তাইনু বলবো, মুখে দাঁড়িয়ে রাখবো, আসলে আসা যাবে না, আমরা এগুলো করবো, নো প্রবলেম। জামাত যদি আসে, আফগানিস্তান হয়ে যাবে, বাংলা হবে আফগান, এখানে তালেবান, মানে একটা বিশাল রকম একটা সেই খেলাফতি রাষ্ট্র চলে আসবে। সম্ভাবনা কতখানি আছে বা বিএনপি আসলে এটা যেহেতু জামাত এই মুহূর্তে কতখানি ভয় পাচ্ছে? 90% বিএনপি এমনি ভোটে ভয় পাচ্ছে না, বিএনপি ভয় পাচ্ছে যে আল্লাহর গজব নাজিল হয় কিনা, কেন তারা তো ওলি আল্লাহর দল। মুস্তাফিজুর মিল্লাত, বিএনপি কি আদৌ জামাতকে বা এনসিপি কে প্রতিদ্বন্দ্বী হিসেবে ভয় পাচ্ছে রাজনীতির মাঠে? না, রাজনৈতিকভাবে ওইভাবে ভয় পাচ্ছে না, নাশকতার কারণে ভয় পাচ্ছে। দেখেন, মিস ইনফরমেশন ডিসইনফরমেশনে ভরে গেছে আর কি। এখন এটা তো আপনারা জানেনই আর কি। এই জন্যই তারেক রহমান সাহেব বারে বারে বলেছেন যে আগামী নির্বাচনটা কঠিন হবে। এই অর্থে কঠিন হবে যে ভোট দেবে কিন্তু মানুষ বিএনপিকে ম্যাক্সিমাম, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। এটা আমরা নিশ্চিত এই কারণে যে আমাদের তো বেস তো আছে একটা, আমাদের প্রত্যেকটা মানে উপজেলা, গ্রাম, হ্যাঁ, মানে সব জায়গায় আমরা তো উই ক্যান আন্ডারস্ট্যান্ড, উই ক্যান ডেফিনেটলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড। তাহলে কি আপনারা এই নির্বাচন পরিচালনা করছেন? আমরা পরিচালনা করছি মানে ভোট দিলেও বিএনপি, না দিলেও বিএনপি, যে কথা বলেন না, ভোট দিলে না দিলে বিএনপি ওনার কথা বলতে পারে, কিন্তু মানে ভোট মানুষ দিবে বিএনপিকে। এবার বেশিরভাগ লোক মানুষই ভোট দেবে বিএনপিকে, কারণ বিএনপি ওই যে উনি মঞ্জু ভাই আগে বললেন যে নির্যাতিত একটা দল। 1400 বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা ছিল, 1800 যদি রাতে যদি ভোট না হতো তবুও আসতো। তো এখন আমাদের বিষয়টা হলো যে ভোটটা হবে এবং বিএনপি আমরা আশা করছি মেজরিটি ভোটে পাশ করে তারা সরকার গঠনের সামর্থ্য হবে। এবং তখনই সরকারটা কেমন চলবে, ওনার কথা ঠিক বলছে যে এটাকে ম্যানেজ করবে কিভাবে। এই জন্যই আমরা চিন্তা করছি যে ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকেও কিভাবে কাজে লাগানো যায় দেশের জন্য, ছেলেপেলেরা যারা কাজে লাগানো যায়, রাজনীতি করতে দেখবো। আমরা চাই সমঝোতা করে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে করার। ধন্যবাদ মুস্তাফিজুর মিল্লাত, মুজিবুর রহমান মঞ্জু এবং গোলাম মাওলানা রানী আজকে রাজখানে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 আত্মীয়তিত রাজখান থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।